আর আয়নাকে ততক্ষণে সারা আর মাইশা প্রিয়তার রুমে এনে বিছানায় বসিয়ে দেয়। বর চলে এসেছে, আগে বিয়ে পড়ানো হবে, তারপর খাওয়া দাওয়া। অনেক অতিথি আবার খাবার খেয়ে নিচ্ছে আগে। খাবারের জায়গায় বাহিরে প্রিয়তাদের দোতলা বাড়িটার সামনে ছোট উঠোনটা করা হয়েছে, আর বরবউকে বসার জায়গায় লিভিং রুমে। একটু পর দুই বোনকে নিয়ে যাওয়া হবে। কি ভালো ভাগ্য দেখেছি, দুই বোনের একসাথে বিয়ে হচ্ছে। আর ছোটটা দেখছি এটার বয়স কতই বা হবে, হয়তো 17, কিন্তু পাড়া প্রতিবেশীর গুঞ্জন ভেসে এলো চারিদিকে হতে। রুমে ভর্তি মেয়ে আর মাঝবয়সী মহিলারা দিয়ে ঘর ভরপুর। প্রিয়তার অস্বস্তি হচ্ছিল এতক্ষণ, কিন্তু মানুষের চারদিক হতে ভেসে আসা কথার ইঙ্গিত বুঝতে পারছে আজ তারও বিয়ে। আর এতক্ষণ এটা মনে হওয়ার কোনো পাকাপোক্ত কারণ দেখতে পায়নি। তাকে বেশি সাজানো হয়নি, শুধু শাড়ি আর হালকা পাতলা কিছু গহনা আর মুখে হালকা সাজ। এটাকে কেউ বিয়ের সাজ বলবে না, বোনের বিয়ে, সেই সুবাদে তাকে একদম নর্মালি সাজিয়েছে মেয়েগুলো। কিন্তু তার বিয়েটা কার সাথে? সাদনান ভাই জানে। আচ্ছা, উনি কি কিছু করবে না? প্রিয়তা একবার অসহায় চোখে বোনের দিকে, তো আর একবার সারা মাইশার দিকে তাকিয়ে রইল। সবাই খুশি খুশি, আর এত মানুষের মাঝেও কেউ যে কাউকে কিছু জিজ্ঞাসা করবে সে সাহসটাও পাচ্ছে না প্রিয়তা। তাই চুপচাপ বসে রইল। কারণ বিয়ে যদি সত্যি তার হয়, তবে নিশ্চয়ই কাজী বিয়ে পড়ানোর সময় বরের নাম বলবে, আর তখন তো শোনা যাবে। কিন্তু তখন কি বিয়েটা ভাঙা যাবে? আর সবাই তো কেমন করে বলে গেল যেন সে ঝামেলা না করে। তবে কি সে বিয়েটা করে নিবে? আচ্ছা, সাদনান ভাই কি তাকে ভালোবাসে কিনা এটাও তো সে শিওর না। যদি শিওর হতো তবে না হয় বিয়ের সময় কিছু একটা বলে দিত। আর সাদনান ভাই যদি পাশে থাকে তবেও এটাই সম্ভব, আর নয়তো তার কপালে যা আছে তাই মানতে হবে। প্রিয়তার ভাবনার মাঝেই বাহির থেকে জাফর মির্জা সহ তার বাবা এসে বলল সারা আর মাইশা যেন দুই বোনকে লিভিং রুমে নিয়ে আসে। আয়নাকে মাইশা আগে নিয়ে বেরিয়ে গেল। প্রিয়তা তখনও থম মেরে বসে আছে। আয়নার পেছনে পেছনে প্রায় বেশ মানুষ চলে গেল। রুম অনেকটা ফাঁকা হলো, শুধু 4-5 জন মেয়ে রয়ে গেল। প্রিয়তা এই সুযোগে সারার হাত চেপে ধরে বলল, প্লিজ আমি যাব না, তুই তো জানিস সবটা। দেখ, আমার কিছু করার নেই এখন। প্লিজ একবার কথা সারার কথা না শুনেই প্রিয়তা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সে নিজেও সবটা কথাটা সম্পূর্ণ করতে পারে না। তার আগেই বাহির থেকে আয়ান ডাকতে ডাকতে রুমের ভেতরে প্রবেশ করে। কিন্তু প্রিয়তাকে এভাবে বসে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? প্রিয়তা কিছু বলে না, সারাও চুপ থাকে। আয়ান এগিয়ে গিয়ে বোনের হাত ধরে টেনে রুমে নিয়ে এসে লিভিং রুমে বসা আয়নার পাশে বসিয়ে দেয়। আর প্রিয়তা সেখানে যেতে খুব চেনা পারফিউমের স্মেল পেল, সাথে পাশ হতে খুব চেনা পরিচিত কণ্ঠে কেউ বলে ওঠে, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। প্রিয়তা তৎক্ষণাৎ চোখ তুলে পাশে তাকিয়ে থমকে গেল। আবার তড়িঘড়ি করে চোখ নামিয়ে মাথা নিয়ে নেয়। তার ঠিক ডান পাশে সাদনান বসা, খুব নর্মাল সাজ, শুধু সাদা একটা পাঞ্জাবি পরিহিত। প্রিয়তার ছোট মন তখন নানা প্রশ্ন আওড়াতে ব্যস্ত। আচ্ছা, তিনি কি বিয়ে করতে এসেছে? ওনার সাথে কি তবে আমার বিয়ে? মা বলো কবুল। কাজীটাকে সম্মতি ফিরে প্রিয়তা একবার মিতা সওদাগর, একবার ভাইয়ের দিকে, সবার দিকে তাকাতেই সবাই ইশারায় কবুল বলতে বলে। প্রিয়তার পেছনে দাঁড়িয়ে থাকা সারার হাতটা শক্ত করে ধরে পরপর তিনবার কবুল বলে দেয়। সাদনানও বলে, তবে খুব স্বাভাবিকভাবে, কোনো তাড়াহুড়ো নয়, আবার দেরিও নয়। কিন্তু রায়হান পেছন থেকে ঠিক খোঁচা মেরেছে। রাহাত আর আয়নার বিয়ের প্রথম হয়েছে, আর প্রিয়তা দেরি করছিল বলে আয়ান আনতে গিয়েছিল। বিয়ে শেষ করে সব ঝামেলা নিয়ম কানুন পালন করে প্রিয়তা আর আয়নাকে বিদায় দেওয়া হলো। কিন্তু সাদনান সে গাড়ি দিয়ে যাবে না, সে তার দলের একটা ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ছেলেকে বাইক নিয়ে আসতে বলে। এতে কেউ আর দ্বিধামত পোষণ করেনি। আয়না আর রাহাতকে নিয়ে 3টা গাড়ির সহ সব আত্মীয় স্বজনরা চলে যায়। শুধু রায়হান আর 4-5 জন ছেলে রেখে দিয়েছে। ও হ্যাঁ, সাদনান সারাকে সাথে করে রেখে দিয়েছে। অতপর সারা ভারী লেহেঙ্গা নিয়ে রায়হানের পেছনে উঠে বসে। সারা বেশ অনেকটা দূরত্ব রেখে বসে বাইকে। রায়হান মুখ হুতুম প্যাঁচার মতো করে রেখেছে। ইস, তারও ইচ্ছে করে সাদনানের মতো বিয়ে করে নিতে তারই বোনকে, কিন্তু সাদনান জানতে পারলে কি করে আল্লাহ মালুম। রায়হান আর চোখে একবার
বাইকের মিররের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে সারাকে বলে ওঠে, আমার কোনো ছোঁয়াছুঁয়ি রোগ নেই। ধরে বসো, নয়তো ধপাস করে পড়লে ভাই আমি সব হাড্ডি ভেঙে মাংসতে পরিণত হবে। সারা ফিক করে হেসে ফেলে রায়হানের কথা শুনে। রায়হান চোখ বন্ধ করে আবারও ঝটপট চোখ খুলে ফেলে। এই মেয়ে এভাবে হাসে কেন? সে কি জানে না তার পাশে বসা সুদর্শন যুবকটার এতে বুকের বা পাশে তীব্র যন্ত্রণা হয়। ভীষণ না, পেতনি লাগে দেখতে। ব্যাস মুহূর্তের মধ্যেই সারার মুখ মলিন হয়। সত্যি কি সে হাসলে বাজে দেখায়? কিন্তু মনের কথা মনেই রেখেই মুখে ভেংচি কেটে বলে ওঠে, আপনার থেকে ভালো দেখায়। এবার রায়হান নিজেও হাসে, জবাব দেয় না আর। সে খুব করে বোঝে এই মেয়ে তাকে তার চাইতেও বেশি ভালোবাসে, যেমনটা সে নিজে এই মেয়েকে ভালোবাসে। আগের দুইটা ছেলে বাইক চালাচ্ছে, আর মাঝে রায়হান, আর সবার শেষে সাদনান প্রিয়তা আগের ন্যায় মুখ ফুলিয়ে রেখেছে। সে রেখে আছে কিনা, খুশি কিনা, অভিমান, সাদনান বুঝতে পারল না, আর বেশি বুঝতেও চাইল না। সবাই ওদের থেকে বেশ অনেকটা সামনে হওয়াতে সাদনান প্রিয়তাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বিয়ে করেছে কি এভাবে আগের মতো মাঝে ভারত বাংলাদেশ বর্ডার দিয়ে রাখার জন্য? চুপচাপ শক্ত করে জড়িয়ে ধরো মেয়ে, নয়তো ধাক্কা দিয়ে এখানেই ফেলে রেখে চলে যাব। প্রিয়তা সাদনানের এরূপ কথা একটু ভয় পেয়ে গেল। সত্যি ফেলে দিতে পারে বিশ্বাস নেই, তাই নিজের ছোট ছোট হাত জোড়া দিয়ে সাদনানকে শক্ত করে আলিঙ্গন করতে চাইল। তবে সাদনানের এমন চওড়া লম্বা পেটানো বলিষ্ঠ শরীরের প্রিয়তার হাতের বাঁধনে কিছুতেই আসে না, তাই যতটুকু সম্ভব ততটাই আঁকড়ে ধরে। সাদনান মুচকি হাসে। বউ তার বড্ড ছোট, আর এখন এটাকে লালন পালন করে বড় করতে হবে, কিন্তু ভালোবাসা এক ফোঁটাও এদিক সেদিক হবে না। এটা আজ রাত থেকেই শুরু হবে। সওদাগর বাড়ির পরে আগে মির্জা বাড়ি থেকে সওদাগর বাড়ি হেঁটে গেলে লাগবে হয়তো 10-12 মিনিট, আর গাড়ি বা বাইকে গেলে লাগবে 3-4 মিনিট। কিন্তু আজ যেন রাস্তাটা ফুরোচ্ছেই না, আর সাদনা তো সেই সাইকেলের গতিতে বাইক চালাচ্ছে। প্রিয়তার ভালো লাগছে, তবে মনে মনে বেশ ভয় আছে। আগে যাওয়া আসা আর আজকের মাঝে ভীষণ পার্থক্য। প্রিয়তার ভাবনার মাঝে 3টা বাইক এসে মির্জা বাড়ির গেটের সামনে থামে, আর ভেতর হতে গেট খুলে দেয় 2জন দারোয়ান। আগে সাদনান প্রবেশ করে, তারপর রায়হান আর 2টা ছেলে বিদায় নিয়ে চলে যায়। আয়ান, প্রিয়তা 2 বোনকেই বসিয়ে রাখা হয়েছে লিভিং রুমে, আর চারিদিক হতে মানুষজন তাদের ভিড় জমিয়ে দেখতে এসেছে। বিয়ের দিন বউকে দেখতে যাওয়াটা যেমন লোকের ভালো লাগে, ঠিক তেমনই যেই বউটাকে দেখতে যাওয়া হয় সেই নতুন বউ জানে এই বিষয়টা কত অস্বস্তিকর। তাই তো সালেহা বেগম আর আম্বিয়া মির্জা সারা আর মাইশাকে বলে যাতে 2 নাত বউকে রুমে নিয়ে যেতে ফ্রেশ হওয়ার জন্য। সন্ধ্যা তখন 7টার কোঠা ছাড়িয়েছে। প্রিয়তা এসেছে আধা ঘন্টা হবে। সাদনানের বড় মা ছেলের বউকে আগেই বরণ করে বাড়িতে তুলেছে, তারপর প্রিয়তা সাদনানকে। কিন্তু বরণ শেষে সাদনান 1 মিনিটও অপেক্ষা করেনি। মাকে কিছু ইশারা করে রুমে চলে গিয়েছে, তারপর ফ্রেশ হয়ে একটু আগে বেরিয়ে গেছে বাড়ি হতে। তাই সালেহা বেগম শাশুড়িকে বুঝিয়ে টুঝিয়ে ছেলের বউদের রুমে পাঠিয়েছেন। তিনি ছেলের ইশারা বুঝতে পেরেছে। ছেলের বউ তার ভীষণ ছোট, আর এই বয়সে বিয়ে, তার উপরে এত মানুষের ভিড়ে মেয়েটার অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। সারা মাইশা দুজনে মিলে 2 বোনকে 2টো শাড়ি পরিয়ে দিয়েছে। বিয়ের সাজ একদম ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। এর মধ্যেই প্রিয়তা একবারও কারোর সঙ্গে কথা বলেনি। সারা 2-1 বার কিছু বলতে গিয়েও বলেনি, কি দরকার নিজের সাফাই গাওয়ার। আর তার ভাই সব ঝামেলা পাঠিয়েছে, তার ভাইকেই ধুয়ে দেবে সে নিশ্চিত। আর একবার যদি সাদনান প্রিয়তার রাগ অভিমান যাই হোক ভেঙে দিতে পারে, তবে নিশ্চিত প্রিয়তা সারাকে বাসর ঘরের কাহিনী বলতেও লজ্জায় দ্বিধা করবে না করবে, হয়তো লজ্জাও পাবে। সারা ভাবতে ভাবতেই প্রিয়তার চুল বেঁধে দিচ্ছিল, কিন্তু দরজায় কড়া নাড়ার শব্দে ভাবনার সুতো ছেড়ে মাইসা গিয়ে দরজা খুলতেই 2জনই কাজের লোক ঘরে প্রবেশ করে। তাদের হাতে তাদের থালা ভর্তি খাবার। সালেহা বেগম পাঠিয়েছে তাদের জন্য। বাড়িতে তো খেতে পারেনি, আর আজ এই প্রথম এই বাড়িতে একসাথে বসে সবার সামনে খেতে অস্বস্তি হবে, সেসব ভেবে তিনি খাবার পাঠিয়েছে। যদিও শফিক সওদাগর আর আজ্জা মির্জা
বন্ধু হওয়ার সুবাদে আগে অনেকবার এই বাড়িতে ভিন্ন সময় ঈদ বা নানা অনুষ্ঠানে এসেছে আর একসাথে বসে খাবার খেয়েছে। তবে আজ ভিন্ন, আর সাথে আছে বাড়ি ভর্তি মেহমান। সারা আয়নার খাবার থালা সহ ওকে রাহাতের রুমে দিয়ে আসে, আর মাইশা প্রিয়তাকে সাদনানের রুমে। ওরা এতক্ষণ মাইশার রুমে ছিল। এই কাজটা বোকামি হয়ে গেল। আর আপনার ভালোবাসে আমি ওকে, আর আপনার এত আপত্তি থাকলে নমিনেশন দিতে হবে না। ওয়াসিফ দেওয়ানের কথা শুনে সাদনান খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়। ওয়াসিফ দেওয়ান আবারও বোঝানোর স্বরে বলে ওঠে, রেগে যাচ্ছ কেন? আমি বলতে চাইছি, বিপক্ষ দলের লোকেরা এটা জানতে পারলে ঝামেলা করবে, তাই বিয়েটা গোপন রাখতে মঙ্গল। তাই হবে। আর এমনিতেও আজ বিয়ে শুধু একটাই হয়েছে বলে জানে সবাই। আমাদের বিয়ের কথা দুই পরিবার আর খুব কাছের কয়েকজন, তার মধ্যে আপনি একজন। সাদনান বাইক চালাচ্ছে, রায়হান ওর পেছনে বসে আছে। এখন রাত 10টা ছুঁই করছে। এই 10 মিনিট হবে তারা ওয়াসিফ দেওয়ানের বাড়ি থেকে বেরিয়ে এসেছে। সাদনানকে বেশ ফুরফুরে লাগছে, আগের মতো আজ অতটা গম্ভীর নয়। নিজে থেকেই এটা সেটা জিজ্ঞেস করছে রায়হানকে। এক পর্যায়ে হঠাৎ করেই অদ্ভুত প্রশ্ন করে বসে সাদনান, তুই বিয়ে করবি না? রায়হান চমকে ওঠে। কি বলবে? নিজেও তো ঠিক 17 ছুঁই এক বাচ্চাকেই বিয়ে ঠিক করে নিয়েছে, আর এখন যদি সে বলে তার বোনকে করবে, তাহলে নিশ্চয়ই উষ্ঠা দিয়ে বাইক থেকে ফেলে দিবে। রায়হানের ভাবনার মাঝেই সাদনান আবারও জিজ্ঞেস করে ওঠে, কি হলো বল, নাকি কাউকে পছন্দ করিস? হ্যাঁ, না মানে হ্যাঁ নাকি তোলাচ্ছি, এমন কিছু হলে বলে ফেল। হ্যাঁ, জানা যাবে? না মানে আমি তোকে সময় করে দেখিয়ে দেবো, ওকে? রায়হানের কথায় সাদনান বাঁকা হেসে মনে মনে বলে ওঠে, তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝি না? তবে ভুল। সাদনান এক দেখায় মানুষের চোখ বলে দিতে পারে কে কেমন মানুষ। সেখানে তুই আমার বন্ধু মানুষ, রোজ রোজ তোকে আমি দেখি। সাদনানের ভাবনার মাঝেই রায়হান বলে ওঠে, বাড়িতে চলে যায় আজ। না, কাল সকালে একটা মিটিং আছে, সেখানে যেতে হবে। আর তুই বাড়ি গেলে কাল 10টার আগে ঘুম থেকে উঠবি না, আমি ভালো করে জানি। কথাটা বলেই সাদনান বাইক গ্যারেজে রাখার জন্য দারোয়ানের হাতে চাবি দিয়ে রায়হানকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। সালেহা বেগম ওদের খাবার দেয়। সাদনান মায়ের রুম হতে ফ্রেশ হয়ে আসে, আর রায়হান রান্নাঘরের বেসিনে। অতঃপর দুজনে খেতে বসে পড়ে। সাদনান তার মায়ের সাথে টুকটাক আলাপ সেরে নেয়, তারপর মাকে বলে রুমে পাঠিয়ে দেয়। রাত তো অনেক হলো। সাদনানের জোড়াঝুড়িতে সালেহা বেগম রুমে চলে যায়, আর রান্নাঘরে দুজন কাজের লোক আছে। ওদের খাবার শেষে সাদনান হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছে নেয়। রায়হানও সাদনানকে অনুসরণ করে। গেস্ট রুমে যাওয়ার প্রয়োজন নেই, সেখানে হয়তো মহিলা আছে, তুই বরং আমার সাথে আয়। সাদনান কথাটা বলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো, আর রায়হান বিস্ময় চাহনি দিয়ে বলে ওঠে, তুই কি তোর বাসার ঘরে আমাকে পাহারা দিতে? চুপচাপ আমার সাথে আয়। সাদনান দাঁতে দাঁত চেপে বলে ওঠে। রায়হান মুখে হাত দিয়ে উপরে সাদনানের পেছনে পেছনে যেতে লাগলো। সাদনান সোজা সারার রুমের সামনে এসে দরজায় কড়া নাড়ে। একটু পর এসে সারা ঘুম ঘুম চোখে দরজা খুলে বিরক্তি নিয়ে বলে ওঠে, কি হয়েছে ভাইয়া? তুই মাইশার রুমে যা, আজ রাহান থাকবে এখানে। সারা এতক্ষণ চোখ কচলাচ্ছিল, কিন্তু সাদনানের কথায় ছট করে চোখ খোলে। সাদনানের দিকে তাকিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা রায়হানের দিকে তাকিয়ে দেখলো রায়হান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সারা চোখ ঘুরিয়ে মিনমিন করে বলে ওঠে, আচ্ছা। সারা ফের রুমে গিয়ে ওর চাদরটা গায়ে দিয়ে বেরিয়ে আসে। সাদনান রায়হানকে রুমে যেতে বলে। সারা ততক্ষণে অনেকটাই এগিয়ে গিয়েছে। রায়হান এতক্ষণে সারার দিকে তাকিয়েছিল। এই নিয়ে তাকে না মারা অবধি শান্ত হবে না নাকি? সাদনান ওকে রুমে যেতে বলে নিজের রুমেও যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু রায়হান পেছন থেকে দুষ্টু হেসে বলে ওঠে, ছোট মানুষ ভাই একটু। সাদনান পেছনে ফিরতেই রায়হান তড়িঘড়ি করে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়, আর সাদনান মুচকি হাসে। সবসময় খোঁচা না মারলে হয়তো বেড়া রায়হানের পেটের ভাত হজম হয় না। কথাগুলো ভাবতে ভাবতেই সাদনান রুমে আসতেই থমকে গেল। বউ তার এখনো ফুল দিয়ে সাজানো বিছানায় খাপটি মেরে বসে আছে। সারা
সারা ঘর বিভিন্ন রকম ফুলের গন্ধে মমা করছে। রাতের কয়টা বাজে, হয়তো 11টার কোঠা ছাড়িয়েছে। দরজা খোলার শব্দে প্রিয়তা একটু নড়ে চড়ে বসে। ওর ঘুম চলে আসছিল, কিন্তু ওকে মাইশা রুমে দিয়ে যাওয়ার পর আম্বিয়া মির্জা পই পই করে বলে দিয়ে গিয়েছে যেন সে না ঘুমায়। ছোট বলে কি হয়েছে, স্বামীর জন্য বাসর ঘরে অপেক্ষা করতে হয়। আর সেই কথা ভেবেই বসে বসে ঝিমাচ্ছিল প্রিয়তা। তবে সাদনানকে দেখে চট করে উঠে এগিয়ে আসে। অতঃপর পায়ে হাত দিয়ে সালাম করতে গিয়ে শাড়িতে পা বেঁধে ধপাস করে নিচে পড়ে গেল। অল্পের জন্য সাদনানের উপরে পড়েনি, আর সাদনান ঠিক করে হেসে ফেলে। কিন্তু প্রিয়তা বেশ ব্যথা পেয়েছে, সেদিকে তার খেয়াল নেই। সে তো সামনে দাঁড়ানো গাঢ় নীল শার্ট পরা সুদর্শন পুরুষকে দেখতে ব্যস্ত। হাসলে কি সুন্দর লাগে ওনাকে, কিন্তু এই গোমরা মুখু সাদনান ভাই তো ভুলেও হাসে না, সবসময় গম্ভীর হয়ে থাকে। আমি উঠো, নিজেকে সামলাতে পারে না, সে নাকি নেবে মির্জা সাদনান শাহরিয়ার সামলানোর দায়িত্ব। সাদনানের কথায় প্রিয়তা কিছু বলে না, মাথা নিচু করে উঠে দাঁড়ায়। সে তো এই লোকের সাথে কথাই বলতে না কত কষ্ট পেয়েছিল। কোনো ধারণা আছে ওনার? একবার বলে দিলে কি হতো এমন? আচ্ছা, উনি আমায় বিয়ে কেন করেছে? এখন বুঝিয়ে দিচ্ছি। সাদনানের কথা শুনে প্রিয়তার চোখ গোল গোল করে তাকায়। মনের কথা শুনে ফেলেছে নাকি? নয়তো এই কথার মানে কি? মানে? বোঝাচ্ছি। আমতা আমতা করে জিজ্ঞেস করে প্রিয়তা, যা দেখে সাদনান আরো একটু এগিয়ে আসে। শার্টের বোতাম খুলতে খুলতে বলে। প্রিয়তা তৎক্ষণাৎ পিছিয়ে গিয়ে বিছানার সাথে লেগে ধপাস করে আবারও পড়ে যায়। ও সাদনানকে নিয়ে স্বপ্ন দেখছে, অনেক কথা বলছে। অনেকবার সাদনানের চাপদারি ভর্তি গালে চুমু খেয়েছে, তবে আর কিছু ভাবেনি। সাদনান প্রিয়তার ভাবনার মাঝে উপরে উঠে বসে, দু হাত চেপে ধরে বিছানার সাথে। শার্টের বোতাম খুলে ফেলার কারণে গলা হতে পেট পর্যন্ত উন্মুক্ত। প্রিয়তা কতক্ষণ সেদিকে তাকিয়ে দেখে সাদনানের দিকে তাকালো। সাদনান তার দিকে কেমন নেশাদ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেখানে আছে শুধু ভালোবাসার মানুষটাকে নিজের মতো করে আপন করে নিজের ভালোবাসা প্রকাশ করা। সাদনানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রিয়তা একটা ঢোক গিলে দৃষ্টি ঘোরায়। আজ তার ভালোবাসার মানুষটা তারই স্বামী ভাবতেই খুশিতে চোখে অশ্রু হানা দেওয়ার জোগাড়। তবে নিজেকে সামনে নিল ছোট্ট প্রিয়তা, ধরে আসা গলায় আবারও বলে ওঠে, কি করছেন সাদনান ভাই? কোনো কথা না, আজ আমার পালা। কম জ্বালাওনি আমাকে, সব সময় ধৈর্য ধরে থেকেছি। তবে আজ আর কোনো কথা না, আজ এই মির্জা সাদনান শাহরিয়ার সময়। প্রিয়তার সম্পূর্ণ কথা না শুনে সাদনান ফিসফিস করে বলে ওঠে। কথা শেষ করে সাদনান প্রিয়তার ঘাড়ে হালকা করে কামড়ে ধরে। প্রিয়তা ব্যথাতুর শব্দ করে ওঠে। সাদনান সঙ্গে সঙ্গে ঘাড় থেকে মুখ তুলে নিজের ওষ্ঠ দিয়ে প্রিয়তার ওষ্ঠ চেপে ধরে। প্রিয়তার চোখ বড় বড় করে সাদনানের চোখের দিকে তাকিয়ে থাকে। সাদনান চোখ বন্ধ করেই তার ছোট্ট জানের ভালোবাসায় মত্ত। স্বামীর এমন এলোমেলোর স্পর্শে ছোট্ট প্রিয়তার সর্বাঙ্গ জুড়ে অন্যরকম ভালো লাগার সঞ্চারণ হলো। শক্ত করে জড়িয়ে ধরে সাদনানের বলিষ্ঠ দেহখানা, কিন্তু হাতের নাগালে আসে না সবটা। শারীরিক স্পর্শগুলো তখনই সুখের হয় যখন স্পর্শগুলো ভালোবাসার মানুষটার হয়। প্রিয়তা দশাও তাই, নিজেও সাদনানের সঙ্গ দিল। সাদনান যেন আরো বদ্ধ উন্মাদ হলো, কিন্তু তার বউ যে বড্ড ছোট সেদিকে তার নজর রইল। কিন্তু প্রিয়তার পাগলামি, নিজের ভালোবাসা কোনোটার কাছেই আর পেরে না উঠে ডুবে গেল ছোট প্রিয়তার মাঝে। রাত তখন প্রায় 3টা। সাদনান তার ছোট চড়ুই জানকে বুকে আগলে শুয়ে আছে। প্রিয়তা এতক্ষণ ব্যথায় ছটফট করছিল। কিছু একটা চিপস খাইয়ে ঔষধ খাইয়ে দেওয়ার পর একটু ঘুমিয়েছে। সাদনান তখনও সজাগ। একটু আগে শাওয়ার নেওয়ার ফলে দুজনের শরীর বেশ ঠান্ডা, সাথে প্রিয়তার লম্বা চুলগুলো হালকা ভেজা। সাদনান সব করিয়ে দিয়েছে বউকে। গোসল করা থেকে শুরু করে কাপড় ধুয়ে ব্যালকনিতে দেওয়া ব্যথার পিলো দিয়েছে। সাদনান প্রিয়তার মাথায় হাত বুলাতে বুলাতে মাথার তালুতে একটা চুমু খেয়ে পিটপিট করে বলে ওঠে, সরি, আমি চাইনি, কিন্তু তুমি আমাকে পাগল করে দিলে আমার ছোট্ট জান। কবে বড় হবা তুমি? আমি তো তোমাকে বড় হতে দিলাম না। ছি ছি, এই তোর ভালোবাসা কি করেছিস? অবস্থা ছোট, কন্ট্রোল করার দরকার ছিল। রায়হান খাবার টেবিলে সাদনানের পাশে বসে ফিসফিস করে কথাগুলো বলে ওঠে। সাদনান রায়হানের দিকে চোখ কটমট করে তাকায়। রায়হান সেদিকে তাকিয়ে নিজের মুখে আঙুল দিয়ে চুপ করে যায়। সাদনান খাবার খেয়ে উঠে মায়ের দিকে তাকিয়ে উপরের রুমে চলে আসে। সাদনান রুমে এসে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে।
মিনিট দুয়ের মাথায় ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো প্রিয়তা ড্রেস আলমারি হতে নামিয়ে বিছানায় রেখেছে আর নিজে বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। সাদনান সেদিকে একবার আর চোখে তাকিয়ে গায়ের কালো টি শার্টটা এক টানে খুলে বিছানা থেকে সাদা পাঞ্জাবিটা গায়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো সুন্দর করে আছড়ে গায়ে পারফিউম দেয়। আর প্রিয়তা বসে বসে তার ব্যক্তিগত পুরুষটাকে দেখছে। সাদনান ড্রেসিং টেবিলের উপর থেকে ঘড়ি পরে নেয়, ওয়ালেটটা নিয়ে আর ফোনটা পকেটে রেখে এগিয়ে আসে ছোট জানের নিকট। কপালে চুমু খেয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, আজ স্কুল যাওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি যেতে পারবো। মিনমিন করে জানায় প্রিয়তা। সাদনান প্রিয়তাকে আরো কিছুটা শক্ত করে চেপে ধরে নিজের বুকের সাথে। অতঃপর শান্ত কণ্ঠে বলে ওঠে, জানি আমি, কিন্তু যেতে হবে না, সারাও যাবে না। 9 দিন পর টেস্ট পরীক্ষা, বাসায় পড়লেও হবে, সাবধানে থাকবে। আপনি দুপুরে বাড়ি আসবেন না? হয়তো হ্যাঁ, আবার না। সব কাজ শেষ করতে পারলে তাড়াতাড়ি চলে আসবো। প্রিয়তা আর কিছু বলে না, চুপচাপ সেভাবেই পড়ে থাকে। সাদনান নিজেও অনেকক্ষণ পর বউকে ছেড়ে দিয়ে নিজের ওষ্ঠ জোড়া দিয়ে প্রিয়তার ওষ্ঠ চেপে ধরে, গভীর এক চুম্বন করে। মিনিটের মাথায় ছেড়ে দিয়ে দুজনের একে অপরের কপালে কপাল ঠেকিয়ে ঘন ঘন নিঃশ্বাস নেয়। সাদনান নিজেকে স্বাভাবিক করে প্রিয়তার দিকে তাকালো। রাতে দেওয়া ভালোবাসার চিহ্ন স্পর্শ এখনো গলায় ঝলঝল করছে। শাড়ি পরে আছে প্রিয়তা, বাহিরে সুন্দর করে ঘোমটা দিয়েছিল, কিন্তু এখন রুমের শাড়ি সম্পূর্ণ এলোমেলো, তাই ভালোবাসার স্পর্শগুলো স্পষ্ট। সাদনান সেদিক হতে চোখ ফিরিয়ে নেয়, তার এখন বেরোতে হবে। খাবার টাইমলি। কথাগুলো শেষে সাদনান উত্তরের অপেক্ষা করে না, ঘর ছেড়ে বেরিয়ে গেল। প্রিয়তা তখন সেভাবেই দাঁড়িয়ে। সাদনান মাত্রই সমাবেশ শেষ করে বেরিয়ে এসেছে সেখান থেকে, সাথে ওয়াশিপ দেওয়ানো আছে। সাদনান গাড়ি নিয়ে এসেছে, সাথে ড্রাইভারও এনেছে। ওয়াশিপ দেওয়ানের সাথে কিছু আলাপ আলোচনা শেষ করে সাদনান রায়হানকে নিয়ে গাড়িতে বসে, আর তার দলের ছেলেপেলেরা বাইক নিয়ে তার গাড়ি অনুসরণ করছে। আজ গ্রামে সমাবেশ ছিল। সমাবেশের আয়োজনটা কয়েকটা গ্রামের কিছু চেয়ারম্যান মিলে করেছে। সেখানে সাদনানের উপস্থিতি ছিল হবু এমপি হিসেবে, সবাই তাকে চায়, বেশ নাম তার জনগণের মুখে মুখে। এবার আর আগের এমপি কিছুতেই আসতে পারবে না। যদি সুষ্ঠু নির্বাচনে হয় তবে মির্জা সাদনান শাহরিয়ার জয় কেউ ঠেকাতে পারবে না। ওয়াসিফ দেওয়ান এ ব্যাপারে 100% নিশ্চিত। এখন বিকেল, সাদনান গাড়ির ড্রাইভারকে সোজা বাড়ি নিয়ে যেতে বলে। তার ছোট বউ নিশ্চয়ই তার অপেক্ষায় বসে, সময়ের জন্য একটা বারও ফোনও করা হয়নি। মজিফুর মির্জা বন্ধু কালাম খানের কথায় তিনি একটু ইতস্তত বোধ করলেন। বাড়িতে তার বড় ভাই আছে, বাপ এখনো জীবিত, সেখানে তিনি এ ব্যাপারে কি করে মত পোষণ করে। মজিফুর মির্জা বেশ সরল আর খুব ভালো মনের মানুষ। এই মেয়ে তাদের একমাত্র সন্তান, তাদের আর কোনো সন্তান নেই। সেখানে অনেক আদরের মেয়ে, তার পরিবারের সাথে বোঝাপড়ার একটা বিষয় আছে। বাবার সাথে কথা বলে তোকে জানাচ্ছি আমি। কথা শেষ করে তিনি ফোনটা কেটে টেবিলে রেখে একটু চিন্তিত হলেন। কালাম খান সেদিন বিয়েতে এসেছিল, তক্ষুনি হয়তো দেখেছেন মাইশাকে। অনেক ছোটবেলা থেকেই তাদের বন্ধু সম্পর্ক। কালামের স্ত্রী নেই, শুধু এই এক ছেলে কবির। মানুষ হিসেবে অনেক ভালো, স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে করেননি। ছেলেকে লেখাপড়ার সাথে সাথে ব্যবসার সব দিক সামলেছে। পরিবার বংশধর ভালো। তিনি সিদ্ধান্ত নিল বাপ ভাইয়ের সাথে কথা বলবে, আর উনিও তো বড় হচ্ছে, কয়দিন পর ভার্সিটিতে যাবে, আর বিয়ে দিলেও তো পড়ালেখা করা যায়। ছেলে নিজেও একজন শিক্ষক, সেখানে বউ নিশ্চয়ই অশিক্ষিত রাখবে না। মাইশা ক্লাস করছে, আর ওর ফ্রেন্ড তিন্নি ওর পাশে বসে কবির খানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যে এখন পরিসংখ্যান করাচ্ছে বোর্ডে। কিছু কিছু মেয়ে শুধু অঙ্ক করছে, আর বাকি অর্ধেক তিন্নির মতো স্যারের দিকে তাকিয়ে আছে। এটা নতুন নয়। ক্লাস শেষে স্যার চলে গেল, মাইশা তিন্নি ক্লাস হতে বেরিয়ে আসে। মাইশা জানে তিন্নি কবির খানকে পছন্দ করে, কিন্তু এতিম হওয়ার আর নিজের পড়ালেখার খরচ চালিয়ে নিজের জীবন চালানো মেয়েটার নিকট এইসব প্রেম ভালোবাসা নিয়ে এমন একজন মানুষের সামনে দাঁড়ানো বিলাসিতা বই কিছুই না। তিন্নি ভাবনার মাঝেই মাইশা বলে ওঠে, ভালোবাসা অনুভূতি বলে কয়ে আসে না,
আর স্যার, ছাত্রী, গরিব, বড়লোক এসব থেকেও ভালোবাসা হয় না বলে তো দেখতে পারিস। ছাড়া তো এসব এসব আমার জন্য না। তিনি এমন খামখেয়ালিপনায় কথায় মাইশা বিরক্ত হলো, তাই কথা বাড়ালো না আর। কলেজ এরিয়া থেকে বেরিয়ে গেল। দুজনেই দুদিকে চলে যায়। সাদনান বাসায় এসে সোজা নিজের রুমে চলে আসে। বউ তার বিছানায় বসে পড়ছে। সাদনান সেদিকে একবার আর্যকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা বই বন্ধ করে সাদা পড়ার টেবিলটার উপর বইটা রাখে। এই রুমের প্রতিটা জিনিস সাদা, একদম সাদা। পুরো বাড়ি জুড়ে এই রুমটা বেশি সুন্দর, পরিপাটি করে গোছানো। সাদনানের বেশিরভাগ কাপড় সাদা। অবশ্য সাদা পরলে বেশ ভালো লাগে প্রিয়তার নিকট। না সাদা না যাই পরে সবই তাই ভালো লাগে। প্রিয়তা এসব হাবিজাবি চিন্তা করতে করতে আলমারি হতে একটা গাঢ় সবুজ রঙের টি শার্ট আর একটা ট্রাউজার বের করে বিছানায় রাখে। তা অতঃপর শাড়ির আঁচলটা সুন্দর করে মাথায় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। একটু আগে আম্বিয়া মির্জা এসেছিল, অনেক কিছু শিখিয়ে দিয়ে গিয়েছে। তার নাতির কখন কি লাগে, কি পছন্দ করে সব। সাথে এটাও বলে গিয়েছে সাদনান বাসায় এলে যেন সাথে সাথে কফি দেয়। কাজের লোকেরা যেন এসব আর না করে। স্বামী তার সেবা অন্য কেউ করবে কেন? স্বামীর ভালোবাসার এতে আরো বাড়বে। প্রিয়তা কফি করে রুমে এসে দেখলো সাদনান এখনো টাওয়াল পরে ফোনে কারোর সাথে কথা বলছে। ছোট ছোট চুলগুলোতে বিন্দু বিন্দু পানি চিকচিক করছে। আর বিছানায় কাপড় সেভাবেই রাখা আছে যেভাবে প্রিয়তা রেখে গিয়েছে। প্রিয়তা এগিয়ে এসে কফিটা সেন্টার টেবিলে রেখে ব্যালকনি হতে আর একটা টাওয়াল এনে সাদনানকে সোফায় বসতে ইশারা করে। সাদনান বাধ্য ছেলের মতো বসে পড়ে আর প্রিয়তা টাওয়াল দিয়ে সাদনানের চুলগুলো মুছে দিতে লাগলো। সাদনান ফোনে কি কথা বলবে সে তো এই মেয়ের হাতের স্পর্শে বুলি হারিয়েছে। তাই ওপাশের লোকটাকে পরে ফোন করছি বলে ফোন কেটে এক টানে বউকে নিজের কোলে বসিয়ে নিল। প্রিয়তা অনেকটা চমকালো, শক্ত করে সাদনানের চুল খামচে ধরে। সাদনান মুচকি হেসে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় প্রিয়তার ঠোঁটে। অতঃপর মাদকাসক্ত কণ্ঠে বলে ওঠে, কাল রাত অবধি যারা আমি সব করে দিলাম, সেখানে আজ সন্ধ্যায় সে সব নিজে আমাকে করে দিচ্ছে। ইন্টারেস্টিং, বউ দেখে বড় হয়ে গেছে। হ্যাঁ, আপনার ভালোবাসা পেয়ে। প্রিয়তা কথাটা বলে বুঝতে পারছে লজ্জাহীন কথা বলে ফেলেছে। তাই একবার সাদনানের দিকে চোরা চোখে তাকিয়ে সাদনানের কোল থেকে উঠতে চাইল। তবে সেটা সাদনান হতে দিল না। শক্ত করে চেপে ধরলো নিজের উন্মুক্ত বুকে। নিজের মুখটা প্রিয়তার কানের কাছে নিয়ে ফিসফিস করে বলে ওঠে, তাই তবে তো বেশি বেশি ভালোবাসতে হবে। প্রিয়তা কিছুটা লজ্জায় মরুমরি অবস্থা। মুখ ফুটে কিছু বলতে যাবে তখনই দরজা খুলে কেউ কড়া নাড়ে। সাদনান ভ্রু কুঁচকে নেয়। বিরক্ত মুখে বউকে কোল হতে নামিয়ে বিছানা হতে টি শার্ট নিয়ে গায়ে দিতে দিতে প্রশ্ন করে, কে? ছোট সাহেব, আপনারে দাদাজান ডাকতাছে। বাইরে থেকে একজন মহিলা বলে ওঠে। সাদনান বুঝতে পারলো দাদাজান ডাকে, তাই বাহিরে থাকা মহিলাটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, খালা আপনি যান, আমি আসছি। আচ্ছা। আর কোনো সারা শব্দ হয় না, হয়তো চলে গিয়েছে। সাদনান ট্রাউজার পরে নেয়। প্রিয়তা ততক্ষণে ব্যালকনিতে ভেজা দুটা টাওয়াল মেলে দিয়ে আসে। সাদনান প্রিয়তার দিকে এগিয়ে যায়। মাথার ঘোমটা টেনে দিয়ে কপালে চুমু খেয়ে বলে ওঠে, কাল থেকে আর শাড়ি পরে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শাড়ি শুধু রুমে, আমি যতক্ষণ পর্যন্ত বাসায় থাকবো তখন পরবা। কথা শেষ বউয়ের হাত ধরে রুম হতে বেরিয়ে আসে। প্রিয়তা কিছু বলে না। উপর থেকে দেখা যাচ্ছে বাড়ির প্রতিটা সদস্য এখন লিভিং রুমে উপস্থিত আছে। সাদনান প্রিয়তাকে নিয়ে ওর মায়ের কাছে দিয়ে এগিয়ে যায় জাফর মির্জার বরাবর। মুজিবুর মির্জা আর রাহাতের পাশে বসে। আম্বিয়া মির্জা কেমন করে প্রিয়তার দিকে একবার আর চোখে তাকালো। প্রিয়তা একটু কেমন ভীতু চোখে তাকায় ওনার দিকে। এখন সন্ধ্যা হয়ে এসেছে, তাই রান্নাঘরে চলে গেল সালেহা বেগম। সাথে প্রিয়তা আয়নাও গেল রান্নাঘরে। সুফিয়া বেগম আগে থেকেই ছিল সেখানে। প্রিয়তা হাতে হাতে এটা সেটা এগিয়ে দেয়। অতঃপর দুইজন কাজের লোকেদের বানানো নাস্তা নিয়ে লিভিং রুমে আসে। পেছন পেছন সালেহা, সুফিয়াও আসে। সবাই এটা সেটা নিয়ে আলোচনা করছে। জাফর মির্জা নাতিকে আজকের সমাবেশ নিয়ে প্রশ্ন করেছে। মজিফুর মির্জা উসখুস করছেন। কিভাবে কোথা থেকে কথা শুরু করবেন বুঝতে পারছেন না। সাদনান বিষয়টা লক্ষ্য করে বেশ অনেকক্ষণ সময় ধরে। অতঃপর সাদনান নিজে থেকে জিজ্ঞাসা করে, বাবা কিছু বলবে? হ্যাঁ, না মানে। সাদনানের এমন প্রশ্নে মজিফুর মির্জা এমন তোতলানো দেখে সবার দৃষ্টি এখন তাদের দিকে। সাদনান মুচকি হাসে।
সে তবে ঠিকই ধরেছে, তার বাবাই কিছু বলতে চাচ্ছে, কিন্তু বাবা আর ভাইয়ের ভয়ে বলতে পারছে না। ভয় যেমন পায় তেমন সম্মানও করে বড় ভাই বাপকে। বলে ফেলো, এত ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কি আছে? ও কি চুরি করেছে? সাদনানের প্রশ্নের বিপরীতে জাফর মির্জা থমথমে কণ্ঠে বলে ওঠে। মজিফুর মির্জা পড়ল বিপাকে। এ কেমন মুশকিল তাদের সম্মান দিতে গিয়ে এখন তারা তাকে চোর বানিয়ে দিচ্ছে, কিন্তু বড় ভাইয়ের দিকে তাকিয়ে একটা ঢোক গিলে নেয়।